আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষ ও প্রিলিমিনারি টু মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আসমাউল হোসনা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ভাওয়াল বদরালম সরকারি কলেজ, গাজীপুর। আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা অনার্সে আছো তাদের সাথে আমার কোর্স পরিবেশ ও উন্নয়ন, আর যারা প্রিলিমিনারি টু মাস্টার্স শ্রেণীতে আছো তাদের সাথে আমার কোর্স পরিবেশ, ইস্যু ও সমস্যা। এই কোর্সগুলো থেকে আমাদের আজকের আলোচ্য পরিবেশ অধ্যয়নের পদ্ধতিসমূহ। পরিবেশ অধ্যয়নের পদ্ধতিগুলো নিয়ে আলোচনার আগে আমরা একটু জেনে নিব পরিবেশ অধ্যয়নের পদ্ধতি বিষয়টা কি। পরিবেশকে বোঝার পদ্ধতি হলো পরিবেশ অধ্যয়নের পদ্ধতি, অর্থাৎ যে সকল পদ্ধতিতে পরিবেশকে অধ্যয়ন করা যায়, পরিবেশকে বোঝা যায়, পরিবেশকে অনুধাবন করা যায়, সে পদ্ধতিগুলোই হচ্ছে পরিবেশ অধ্যয়নের পদ্ধতি। এখন তবে যাওয়া যাক পদ্ধতিগুলো আলোচনায়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ পরিবেশ অধ্যয়নের কিছু পদ্ধতির কথা এখানে উল্লেখ আছে। সামাজিক পদ্ধতি, অর্থনৈতিক পদ্ধতি ইত্যাদি। প্রথম চারটি পদ্ধতি মোটামুটি সহজ এবং পরবর্তী পদ্ধতিগুলো বোঝার জন্য একটু বেশি মনোযোগ দিতে হবে। আর তোমরা সহজ বিষয়গুলো ব্যাখ্যার ক্ষেত্রেও আমরা দেখতে পাই ভুল করো। দেখা যায় যে তোমরা পয়েন্টগুলো হয়তো খুব সুন্দর করে মুখস্থ করলে, কিন্তু ভেতরে ব্যাখ্যা একেবারে অপ্রাসঙ্গিক অনেক সময় হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা একটু মনোযোগের সাথে আমরা আলোচনা শুনব। আমাদের প্রথম পদ্ধতি হচ্ছে সামাজিক পদ্ধতি। এক কথায় যদি বলি, সামাজিক পরিবেশকে বোঝার পদ্ধতি হচ্ছে পরিবেশ অধ্যয়নের সামাজিক পদ্ধতি। এর যদি ব্যাখ্যা করি, মানুষ সামাজিক জীব। মানুষ নিজেদের প্রয়োজনের তাগিদে পরিবেশে যে উপাদানগুলো সৃষ্টি করেছে এবং নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যাচ্ছে, সেই উপাদানগুলোর সমষ্টি হলো সামাজিক পরিবেশ। যেমন ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার, ধর্মীয় উপাসনালয়, রাস্তাঘাট, শিল্প কারখানা ইত্যাদি। এই যে বিষয়গুলো আছে, পরিবেশের উপাদানগুলো, এগুলো সম্পর্কে জানার, এগুলোর মধ্যে যে পারস্পরিক নির্ভরতা, পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, এই সব সম্পর্কে জানার যে পদ্ধতি, সেটির নামই হচ্ছে পরিবেশ অধ্যয়নের সামাজিক পদ্ধতি। আমাদের দ্বিতীয় পদ্ধতি হলো অর্থনৈতিক পদ্ধতি। এখানেও আমরা এক কথায় বলতে পারি যে অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে জানার যে পদ্ধতি, সেটি হচ্ছে পরিবেশ অধ্যয়নের অর্থনৈতিক পদ্ধতি। শুধু এটুকু বললেই চলবে না, ব্যাখ্যা আমাদের করতে হবে। বিভিন্ন প্রকার সম্পদের যথোপযুক্ত ব্যবহার, উৎপাদন, বন্টন, বাজারজাতকরণ, সমন্বয় সাধনের পরিবেশই অর্থনৈতিক পরিবেশ। এই অর্থনৈতিক পরিবেশের যে উপাদানগুলো আছে এবং এই উপাদানগুলোর মধ্যে পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে সামগ্রিক ধারণা নেওয়ার জন্য যেই পদ্ধতি, সে পদ্ধতির নামই হচ্ছে অর্থনৈতিক পদ্ধতি পরিবেশ অধ্যয়নের। এখন আসি রাজনৈতিক পদ্ধতি। এখানেও আমরা এক কথায় প্রথমে বলতে পারি যে রাজনৈতিক পরিবেশকে অনুধাবনের যে পদ্ধতি আছে, সে পদ্ধতি নামই হচ্ছে পরিবেশ অধ্যয়নের রাজনৈতিক পদ্ধতি। রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক কর্মকাণ্ড, রীতিনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থা,
ইত্যাদির সমন্বয়ে এবং এসবের প্রভাবে সৃষ্টি হয় রাজনৈতিক পরিবেশ। কোনো একটি রাজনৈতিক ব্যবস্থায় জনগণের দাবি, সমর্থন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আমলা, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ইত্যাদির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার পারিপার্শ্বিক যে অবস্থা সেটি হচ্ছে রাজনৈতিক পরিবেশ। আর এই রাজনৈতিক পরিবেশ অনুধাবনের পদ্ধতি হলো পরিবেশ অধ্যয়নের রাজনৈতিক পদ্ধতি। আমরা এখন দেখব সাংস্কৃতিক পদ্ধতি। আমরা যা করি তাই সংস্কৃতি। আমরা যেভাবে কথা বলি, আমরা যা খাই, আমরা যেসব পেশায় নিয়োজিত হই, আমরা যে চিন্তা ভাবনাগুলো করি, আমাদের যে জ্ঞান আছে, আমাদের যে মূল্যবোধ এবং বিশ্বাস যে আছে, এসবের সমষ্টি হচ্ছে সংস্কৃতি। এই সাংস্কৃতিক পরিবেশকে বোঝার যে পদ্ধতি সেটাই হলো পরিবেশের সাংস্কৃতিক পদ্ধতি। ব্যাখ্যাগুলো এইভাবেই করতে হবে। আমি এখানে কেবল সামাজিক পরিবেশ কি, অর্থনৈতিক পরিবেশ কি, রাজনৈতিক পরিবেশ কি, সাংস্কৃতিক পরিবেশ কি, এইভাবে এই আলোচনাগুলো দিয়ে কিন্তু ব্যাখ্যা শেষ করতে পারবো না। আমাকে অবশ্যই বোঝাতে হবে সামাজিক পদ্ধতি কি, সামাজিক পরিবেশ কি, এটুকু বলে ব্যাখ্যা কোনোভাবে শেষ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যেই পদ্ধতিগুলোর ব্যাখ্যা যাব, একটু অধিকতর মনোযোগী হওয়ার অনুরোধ তোমাদের প্রতি। পরিবেশিক নিমিত্তবাদী। এখানে যে বিষয়টা আসবে সেটি হচ্ছে মানুষ প্রাকৃতিক পরিবেশের অনুগত। আমরা জানি যে মানুষ অনেক ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের অনুগত, প্রকৃতিকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু প্রকৃতির কোনো কিছু বিষয়কে মানুষ কিছুটা নিয়ন্ত্রণ করে তারা নিজেদের প্রয়োজনে কিছু একটা সৃষ্টি করে নিয়েছে। তো আমাদের পরিবেশিক নিমিত্তবাদী এই অংশে, এই পয়েন্টের আলোচনায় মানুষ যে প্রাকৃতিক পরিবেশের অনুগত, মানুষ নিজে যে কিছু করতে পারে না, মানুষ যে সম্পূর্ণরূপে প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত, সে বিষয়টাই আসবে। তার উল্টো বিষয়টা এই পয়েন্টের ব্যাখ্যায় আসবে না। যেমন গ্রহ নক্ষত্রের গতি মানুষকে পরিবর্তন করতে পারে, সমুদ্রের বিশাল ঢেউ মানুষকে ইচ্ছে করলে ছোট করে দিতে পারবে, অথবা সমুদ্রের যখন ছোট ছোট ঢেউ ওঠে সেগুলোকে মানুষকে ইচ্ছে করলে অনেক উচ্চতায় বড় ঢেউ তৈরি করে দিতে পারবে না। কেউ যদি মনে করে যে 24 ঘন্টা ঘুমাবে না, 24 ঘন্টায় সে পরিশ্রম করবে, তাহলে কি সেটা সম্ভব? এই বিষয়গুলো থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে মানুষ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। তো এই বিষয়গুলো সম্পর্কে জানার যে পদ্ধতি সেটার নামই হচ্ছে পরিবেশিক নিমিত্তবাদী। তারপর পরম কারণবাদ। পরম কারণবাদের ইংরেজি হচ্ছে টেলিওলজি। এর আবিধানিক অর্থ পৃথিবীর সব কিছু একটি বিশেষ উদ্দেশ্যে, বিশেষ পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি হয়েছে এমন বিশ্বাস বা মতবাদ। মানুষ সৃষ্টির সেরা জীব এবং সব কিছুই তার ব্যবহার ও ভোগের জন্য তৈরি হয়েছে, এবং সেজন্যই মানুষ প্রাকৃতিক সম্পদ নিজের প্রয়োজনে ব্যবহার করবে। এই বিষয় সম্পর্কে জানার যে পদ্ধতি সেটির নামই হচ্ছে পরম কারণবাদ। আমাদের পরবর্তী পদ্ধতি সম্ভাবনাবাদী। সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি বা সম্ভাবনাবাদী পদ্ধতি। এটি হচ্ছে পরিবেশিক নিমিত্তবাদী। আমরা
একটু আগে যে বিষয়টি বলেছিলাম যে মানুষ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত, তার ঠিক উল্টো বিষয়টা এখানে আসবে। অর্থাৎ এখানে আমরা আলোচনা করব মানুষ নিজের জ্ঞান দ্বারা অনেক সম্ভাবনা সৃষ্টি করতে পারে পরিবেশকে, প্রাকৃতিক পরিবেশকে নিয়ন্ত্রণের মাধ্যমে। প্রাকৃতিক পরিবেশকে নিয়ন্ত্রণ করে মানুষ অনেক সম্ভাবনা সৃষ্টি করতে পারে, এই বিষয়টি হচ্ছে এটার মূল কথা। যেমন নদীর গতিপথে মানুষ পুরোপুরি বাধা না দিতে পারলেও মানুষ বাঁধ দিয়ে নদীর গতিপথ কিন্তু পরিবর্তন করতে পারে। এভাবে কিছু কিছু বিষয়ে কিন্তু মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে। তো প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে যে মানুষ অনেক সম্ভাবনা তৈরি করতে পারে, ইতিবাচক কিছু করতে পারে, সেই বিষয়টি এখানে আসবে। এই বিষয় সম্পর্কিত জ্ঞান অর্জনের যে পদ্ধতি, সেটার নামই হচ্ছে সম্ভাবনাবাদী পদ্ধতি। আমাদের পরবর্তী পয়েন্ট, অর্থনৈতিক নিমিত্তবাদী দৃষ্টিভঙ্গি। এখানে আসবে মানুষ নিজের জ্ঞান দিয়ে যে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে, অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে, এই বিষয়টা এখানে আসবে। পরিবেশের উপর মানুষ আধিপত্য বিস্তারের মাধ্যমে শিল্প কারখানা গড়ে তোলে, শিল্পের সম্প্রসারণের মাধ্যমে মানুষ নিজেদের জীবনযাপন পদ্ধতিকে অনেকটা পরিবর্তন করে নিয়েছে। আমরা জানি এই যে পরিবেশের উপর নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়ন যে সম্ভব, এটি এখানকার আলোচ্য বিষয়। যদিও আমরা জানি যে অর্থনৈতিক উন্নয়ন করতে গিয়ে পরিবেশের অনেক অবক্ষয় ঘটছে, সেটা আলোচ্য বিষয় নয়। আমাদের মূল আলোচ্য হচ্ছে যে এভাবে পরিবেশকে নিয়ন্ত্রণ করে যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এটি। তো এই বিষয় সম্পর্কিত জ্ঞান অর্জনের যে পদ্ধতি, সেটির নামই হচ্ছে অর্থনৈতিক নিমিত্তবাদী পদ্ধতি। আমাদের সর্বশেষ পদ্ধতি হচ্ছে বাস্তুতাত্ত্বিক বা প্রতিবেশগত পদ্ধতি। ইংরেজিতে যদি আমরা বলি ইকোলজিক্যাল, ইকোলজি মানে হচ্ছে প্রতিবেশ। প্রতিবেশ মানে হচ্ছে পরিবেশে যে উপাদানগুলো আছে, সে উপাদানগুলোর একটির উপর অন্যটির প্রভাব বা একটির উপর অন্যগুলোর প্রভাব, পারস্পরিক প্রভাব বা পারস্পরিক নির্ভরশীলতা, সেটি হচ্ছে প্রতিবেশ। যেমন একটি পরিবেশে মানুষ যেমন বসবাস করে, তেমনি অন্যান্য প্রাণী, উদ্ভিদ, অন্যান্য অনেক অতি সূক্ষ্ম জীব আছে। তেমনভাবে আবার আছে তোমার গ্রহ নক্ষত্র, নদী, সমুদ্র, পাহাড় পর্বত, পাহাড়ি ঝর্ণা, অনেক বিষয় এখানে আছে। তো এখানে একটি বিষয়ের উপর আরেকটির যে প্রভাব, পারস্পরিক যে নির্ভরতা, সেটি হচ্ছে প্রতিবেশ। যেমন আমি মানুষ এবং উদ্ভিদের মধ্যে পারস্পরিক নির্ভরতার একটুখানি উদাহরণ যদি দিই, মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। মানুষ বায়ুমণ্ডল থেকে এই অক্সিজেন গ্রহণ করে এবং বায়ুমণ্ডলে এই অক্সিজেন ছাড়ে উদ্ভিদ। তেমনিভাবে উদ্ভিদ এর বেঁচে থাকার জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন এবং সেই কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে মানুষ ত্যাগ করে। এবং অন্যান্য আরও অনেক ব্যাপারে কিন্তু মানুষ এবং উদ্ভিদের নির্ভরতা আছে। আমরা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকি। আচ্ছা, যাই হোক, এরকম পরিবেশের প্রত্যেকটি উপাদানই অন্যান্য অনেক উপাদানের উপর নির্ভরশীল এবং সে উপাদানটিও আবার এই প্রথম উপাদানটির উপর নির্ভরশীল। এভাবে একটি অন্যটির উপর
একটির অন্যটির উপর যে পারস্পরিক নির্ভরশীলতা, পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, সেটির নামই হচ্ছে প্রতিবেশ। তো এই প্রতিবেশ সম্পর্কে, এই বাস্তু তত্ত্ব সম্পর্কে জানার যে দৃষ্টিভঙ্গি, যে পদ্ধতি, সেটি হচ্ছে পরিবেশ অধ্যয়নের বাস্তুতাত্ত্বিক পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো, যে পয়েন্টগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সেগুলো আবার একটু ভালো করে শুনে নাও এবং অবশ্যই বই খুলে আরও বিস্তারিত পড়বে। তোমাদের শেখা আরও স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাস ইনশাল্লাহ ঈদের ছুটির পর। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফিজ।